হাসিনুর, হাইতি অপেক্ষাকৃত আসলে কম শক্তির দল বোঝাই যাচ্ছে ব্রাজিলের চেয়ে। তাদের সঙ্গে আসলে পূর্বের দেখার অভিজ্ঞতা কি বলে, অর্থাৎ হেড টু হেড। সেই সঙ্গে একই সাথে জানতে চাই যে সুপার সাব বা বেঞ্চে যারা আছেন, যাদেরকে গত ম্যাচে আমরা সেভাবে দেখিনি, যেমন রায়ানের কথা আপনি বলছিলেন অফেয়ারে, এনরিক আছেন, দুই স্ট্রাইকার ইয়াং ব্লাড, তাদেরও বা কতটা সুযোগ থাকছে এই ম্যাচে? রঞ্জন, আমরা যদি বলি যে হাইতি ব্রাজিল এর আগে অফিসিয়ালি একটা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচের পরিসংখ্যানও বলবো, এবং দুটি ফ্রেন্ডলি ম্যাচে তারা এর আগে মুখোমুখি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, আমাদের কাছে কিছু তথ্য আছে, একটু দর্শকদের বিস্তারিত জানাতে চাই। 2016 কোপা আমেরিকাতে তারা অফিসিয়াল একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে কিন্তু দর্শক খুব বড় জয় পেয়েছে ব্রাজিল 7-1 গোলের জয় পেয়েছিল। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছে ব্রাজিল হাইতি, 3টিতেই জয় পেয়েছে ব্রাজিল এবং এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 5-এ আছে এবং হাইতি আছে 85 নম্বরে, অর্থাৎ 80 পয়েন্ট ব্যবধান। তো সেই হিসেব করলে ব্রাজিল অবশ্যই ফেভারিট এবং ব্রাজিলের বড় জয় পাওয়া উচিত। এবং 2004 সালে তারা একটা প্রীতি ম্যাচ খেলেছিল, সেখানেও ব্রাজিল 6-0 গোলের জয় পেয়েছিল। এর আগে 1974 সালে একটি ম্যাচ খেলেছিল, সেখানে তারা ব্রাজিল 4-0 গোলের জয় পেয়েছিল। তো মুখোমুখি পরিসংখ্যান এইটি, কিন্তু দর্শক ছোট দলগুলো এবার যেটা হচ্ছে, বিশেষ করে আফ্রিকান দেশগুলো যারা বড় দলের সঙ্গে 1 পয়েন্ট পাওয়া যাদের টার্গেট হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তারা লো ব্লকে চলে আসে এবং লো ব্লক ফুটবল খেলে আসলে গোল করাটা কঠিন হয়ে যায়। আমরা যেমন পর্তুগালকে দেখেছি স্ট্রাগল করেছে, স্পেনের মতো দল আসলে ড্র করেছে। সেক্ষেত্রে আসলে সাবস্টিটিউট রণকৌশলটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। ব্রাজিল দলের যেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাবস্টিটিউটগুলো কেমন হতে পারে, গত ম্যাচে ব্রাজিল মিডফিল্ড নির্ভর, অর্থাৎ মাঝ মাঠ থেকে আক্রমণ তৈরির পরিকল্পনা নিয়ে এসেছিল। যেমনটা আমি বলেছি, 4-3-3 ফরমেশনে এই মাঠে নামবে, তারা কিছুটা ওয়াইড হবে, উইং দিয়ে যাবে, সেটাই সমাধান হওয়া উচিত, কেননা ক্রস আসতে হবে এবং হেডারে যে স্ট্রাইকার থাকবে তার ক্লিনিক্যাল ফিনিশিংটা ভালো হওয়া জরুরি। আমরা একটু দেখাতে চাই সাবস্টিটিউটে কারা। আমি 3 জন ফুটবলারকে পিক করেছি যারা বাজিমাত করতে পারেন। গত ম্যাচে ক্যাসিমিরোর পরিবর্তে নামানো হয়েছিল ফ্যাবিনিওকে। ফ্যাবিনিও ডিফেন্সিভলি খুবই ভালো, তিনি বয়স হয়ে গেছেন, তার সেই এনার্জিটা উপরে উঠে কন্ট্রিবিউট করার জায়গাটা নেই। সেই জায়গায় অ্যাডারসন ভালো একটা সাব হতে পারেন। অ্যাডারসন আটালান্টায় খেলে, ইতালিয়ান লিগে, খুবই ফিজিক্যাল এবং খুব ভালো স্ট্যামিনা আছে। আমার মনে হয় অ্যানচেলোত্তি যদি তার উপর আস্থা রাখেন বা তাকে একটা সুযোগ দেন, আমার মনে হয় তিনি প্রতিদান দিতে সক্ষম, অন্তত ইতালিয়ান লিগের তার পারফরমেন্স সেটাই বলে। আরেকটা ফুটবলার হচ্ছে রায়ান। অনেকেই হয়তো ব্রাজিলিয়ান যারা মানে কট্টর সমর্থক, তারাও খুব বেশি চিনবেন না। নতুন এই ফুটবলার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রনমাউথে খেলেন। তিনি গত মৌসুমে 7টা গোলে কন্ট্রিবিউশন রেখেছেন এবং তার গতি কিন্তু খুব ভালো। মাত্র 19 বছর বয়স, তিনি মূলত রাইট উইংয়ে খেলেন, তিনি মেকশিফট হিসেবে 9-ও খেলতে পারেন, লেফটেও খেলতে পারেন। সেই জায়গায় কিন্তু আমরা যদি পাকে তাকে ধরি বা রাফিনিয়াকেও যদি কখনো রেস্ট দেওয়ার প্রয়োজন হয়, সেই জায়গাটাতে কিন্তু যদি ব্রাজিলের পেস প্রয়োজন হয়, গতি প্রয়োজন হয়, সেখানে রায়ান ভালো একটা অপশন হতে পারে। এবং আরেকজন এনরিক, আমরা যদি এনরিকের ছবিটা, নিশ্চয়ই এনরিকের কথা সবাই জানি, যেই ক্লিনিক্যাল ফিনিশিংয়ের কথা আমরা দেখছিলাম, তার মধ্যে ইয়াং রোনালদো নাজারিওকে দেখেন অনেকে, খুবই পাওয়ারফুল, ছোটোখাটো হলেও তার বক্সে গতি খুব ভালো এবং খুব ভালো ফিনিশিং। তো আমার মনে হয় যে কুনিয়ার সাবস্টিটিউট যদি হয়, সেক্ষেত্রে এনরিকে হওয়া উচিত এবং অবশ্যই সেটা থিয়েগো হওয়া উচিত নয়। আমার মনে হয় এনরিকে যদি সাবস্টিটিউট করেন অ্যানচেলোত্তি, তাহলে তিনি আস্থার প্রতিদান হয়তো দিতে পারবেন। তো এটাই ছিল আমার কাছে আসলে একাদশ এবং 2 দলের পরিসংখ্যান নিয়ে।